সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম যোগজীকরণ বা ইন্টিগ্রেশন নিয়ে। তো আজকে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টি সম্পর্কে জানবো এবং পরবর্তীতে কিছু টিপস দেওয়া হবে তোমাদেরকে যে যোগজীকরণ বা ইন্টিগ্রেশনে কিভাবে ভালো করা যায় বা তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। এবং সর্বশেষে আমরা লস অফ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশনের যে নিয়মগুলো সেগুলো আমরা শিখবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাই প্রপার্টিস অফ ইন্টিগ্রালে, অর্থাৎ একটা ইন্টিগ্রালের আমরা কি কি ধরনের প্রপার্টি থাকতে পারে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো সাধারণ সেন্সে একটা ইন্টিগ্রালের দুই ধরনের প্রপার্টি হয়ে থাকে। তো এর ভিতরে প্রথম যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। তো লিনিয়ার প্রপার্টিস অফ ইন্টিগ্রালটা কেমন সেটা হচ্ছে একদম ফুললি তোমরা ডিফারেন্সিয়েশনে দেখেছিলে। ডিফারেন্সিয়েশনের যে লিনিয়ার প্রপার্টি ছিল ঠিক একই রকম হচ্ছে ইন্টিগ্রেশনেরও ঠিক একই রকম লিনিয়ার প্রপার্টি রয়েছে। অর্থাৎ দুই বা ততোধিক আমাদের ফাংশনকে যদি যোগ এবং বিয়োগ আকারে যদি আমরা প্রকাশ করি এবং সেগুলোকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে তার প্রত্যেকটার ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে যোগ বা বিয়োগ করা শামিল। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাংশন অফ এক্স এবং ফাংশন টু, দুইটাই ফাংশন, একটা হচ্ছে f1x এবং আরেকটা হচ্ছে f2x। তাহলে সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ফাংশন এবং তারা পরস্পরকে হয় আমরা যোগ দিয়ে চিহ্ন যদি যুক্ত করি, অর্থাৎ তারা যদি অ্যাডিশন অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ সামথিং মানে আমরা প্রথমে f1টাকে ইন্টিগ্রেট করব এবং পরবর্তীতে আলাদা f2কে ইন্টিগ্রেট করতে পারবো। অর্থাৎ যদি যোগ আকারে দুইটা ফাংশন থাকে তাহলে আমরা তাদেরকে আলাদা আলাদা ইন্টিগ্রেট করতে পারবো। এখানে তাহলে আমি একটা এক্সাম্পল দিলে মনে ব্যাপারটা ইজি হবে অনেকটা। সেটা হচ্ছে যদি মনে করো এরকম থাকে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অফ ডিএক্স যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স লিখতে পারবো, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই ডিএক্স লিখতে পারবো, প্লাস ওয়াই স্কোয়ার অফ ডিএক্স লিখতে পারবো। তো এরপরে কি আসে ইন্টিগ্রেশন করার পরে সেটা আমি লিখলাম না, কারণ সেটা এখনকার আলোচ্য বিষয় না। আমরা এখন জাস্ট জানলাম এটার প্রপার্টি সম্পর্কে। তাহলে এই দুইটার মধ্যে যে জিনিসটা আমাদের বাদ যাবে সেই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আমরা আগে সেকেন্ড লটা দেখি, সেকেন্ড প্রপার্টিটা দেখে নিই। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে কি, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ইন্টিগ্রাল। অর্থাৎ কোন একটা স্কেলার গুণন থাকবে। মাল্টিপ্লিকেশন তো সবাই জানো যে স্কেলার গুণন যে জিনিসটা কি, অর্থাৎ তোমার কোনো একটা ফাংশনের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আকারে থাকবে। দেখো এখানে আমরা যেটা বললাম যে সি নামক একটা কনস্ট্যান্ট রয়েছে, সেই সি নামক কনস্ট্যান্টটা ফাংশন অফ এক্স এর সাথে গুণ আকারে আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন হিসাবে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু সি কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে ফেলতে পারি। কেন? কারণ সকল ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ইন্টিগ্রাল যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টি মেনে চলে। সেই প্রপার্টি আমাদেরকে বলে যে তোমার যে ইন্টিগ্র্যান্ড রয়েছে, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনের ভিতরে যে টুকু থাকবে ইন্টিগ্র্যান্ড, সেই ইন্টিগ্র্যান্ডের মধ্যে যদি তোমার কোনো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটাকে আমরা শিফট করে অর্থাৎ আমরা বাইরে নিয়ে আসতে পারি। অর্থাৎ ফাংশন অফ এক্সটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রেখে যে কনস্ট্যান্টটা থাকবে এক্সট্রা, সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। এটা আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের সূত্র কি বা প্রপার্টি। এখন এখানে যে জিনিসটা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, যে তোমরা এখানে বলতে পারো ভাইয়া স্কেলার প্রপার্টি বা আলটিমেটলি আমাদের এখানে যে লিনিয়ার প্রপার্টি, সেখানে আলটিমেটলি যোগ আকারে ছিল দুইটা ফাংশন, কিন্তু যদি কোনো কারণে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, অর্থাৎ যদি আমি এরকম ভাবে বলি একটা তোমার এক্স স্কোয়ার আর প্লাস 2x বা সামথিং এরকম আকারে যদি থাকে একটা, এবং আরেকটা যদি একইভাবে যদি গুণ আকারে থাকে, অর্থাৎ এক্স কিউব প্লাস 3x অফ ডিএক্স এভাবে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আলাদা আলাদাভাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x, এটা যেহেতু একটা রাশি এবং এটাকে আমি ডিএক্স আকারে লিখলাম, দেন প্লাস কিংবা যেহেতু এখানে গুণ ছিল, সো গুণের কারণে আমি যদি এখানে গুণ দেই, গুণ দেওয়ার পর এক্স কিউব প্লাস 3x ডিএক্স, এইভাবে কিন্তু কোনোভাবে আমরা লিখতে পারবো না। এটা কোনো প্রপার্টি না। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশন কিন্তু এই প্রপার্টি মেনে চলে না। যদি দুইটা আলাদা আলাদা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে তারা পরস্পরকে যদি আলটিমেটলি আমরা সেখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে যাই বা ডিস্ট্রিবিউশন ল, এগুলো কোনো কিছুই মেনে চলে না। শুধুমাত্র ইন্টিগ্রেশন এই একটা ল প্রপার্টি এবং এই একটা প্রপার্টি, দুইটা প্রপার্টি মেনে চলে। তার মানে আমাদের যদি দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, একটা যদি এ ফাংশন হয়, একটা যদি বি ফাংশন হয়, এবং তাদেরকে যদি আমি আরেকটা ডি সি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেট করি, তাহলে সেক্ষেত্রে এই এবিটা যদি আলাদা আলাদা ফাংশন হয়, সি এর একটা ফাংশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারবো না, আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এডিসি ইন্টু ইন্টিগ্রেশন অফ বিডিসি এভাবে লিখতে পারবো না। এরকম যদি দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা আলটিমেটলি সেগুলো আমরা লিয়েট ফর্মুলা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে 10.4-এ আমরা 10.3-তে আমরা আলোচনা করব। তো সেই সকল ভিডিওতে এগুলো নিয়ে আমরা আলোচনা ডিসকাস করবো। আমাদের আপাতত যে দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমরা
আলাদা আলাদা ভাবে, অর্থাৎ দুইটা প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে তোমার লিনিয়ার প্রপার্টি, যেটা হচ্ছে দুইটা যদি আলাদা আলাদা যোগ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। আর যদি একটা কনস্ট্যান্ট যদি হচ্ছে কোনো কারণে গুণাকারে থাকে তাহলে সেই কনস্ট্যান্ট গুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের আউটকামস হচ্ছে এই দুইটাই। তাহলে এবার তোমাদের উদ্দেশ্যে কিছু ইন্টিগ্রেশনের টিপস দেওয়া যেতে পারে, যে কিভাবে ইন্টিগ্রেশন পড়লে আমরা হচ্ছে মোটামুটি পরীক্ষার উদ্দেশ্যে ভালো করতে পারবো আর কি, সেগুলো নিয়ে আমরা একটু দেখি। তাহলে সেক্ষেত্রে প্রথম যে টিপটা সেটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে তোমাকে অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমি বলি নাই যে তোমাকে ত্রিকোণমিতি একেবারে ফুল একদম হুবহু যে ত্রিকোণমিতি যে 7টা চ্যাপ্টার রয়েছে সেই 7টা চ্যাপ্টার তোমাকে আগেই করতে হবে। যদি করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো, তবে যদি না করে থাকো তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই জানতে হবে, বাট ত্রিকোণমিতিক প্রসিডিউর যেগুলো সেগুলো হচ্ছে খুব বেশি কমন প্রসিডিউরই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনে আসে। অর্থাৎ তুমি যদি ইন্টিগ্রেশনের ত্রিকোণমিতির যে প্রথম যে চ্যাপ্টারগুলো রয়েছে 2-3টা চ্যাপ্টার তুমি যদি নিজের থেকে একবার করো বা নিজের থেকে যদি একবার পৃষ্ঠাগুলো উল্টা ধরে সেক্ষেত্রে তোমার অনেকটাই ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কি আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিগুলো অ্যাপ্লাই করতে হয়। সো ত্রিকোণমিতিক সূত্রগুলো কিন্তু তোমাকে ভুল করা যাবে না। অর্থাৎ তুমি ত্রিকোণমিতিক প্রসিডিউর পারো আর না পারো, তোমাকে হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রগুলো সম্পর্কে অনেক ভালো দখল থাকতে হবে, আদারওয়াইজ তুমি ইন্টিগ্রেশনে ভালো করতে পারবে না। পরবর্তীতে আমি যেটা দেখি যে ডিফারেন্সিয়েশনের উপরে ভালো দখল রাখা। তুমি দেখবা কিছুদিন পরে আমি পড়াবো যে ইন্টিগ্রেশন করার জন্য আগে ডিফারেন্সিয়েশন করে নিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে ডিফারেন্সিয়েশন করে নিতে হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপরে তোমাকে আলাদা ভালো দখল রাখতে হবে, কারণ এই ডিফারেন্সিয়েশনের হচ্ছে মুদ্রাটা যদি এপিট চিন্তা করি তাহলে সেক্ষেত্রে মুদ্রাটার ওপিট হচ্ছে কি ইন্টিগ্রেশন। তাহলে সেক্ষেত্রে এই মুদ্রার এপিট ছাড়া ওপিটকে তুমি কল্পনা করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন আগে ভালোভাবে বুঝতে হবে, ফাংশন সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। পরবর্তীতে আমরা দেখবো আমাদের অনেকগুলো টাইপ থাকবে, অনেকগুলো টাইপের ভিতরে প্যাচ লেগে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে যে প্যানিক করবা না, প্যানিক না করে যে কয়টা মেথড তোমার মাথায় আসে সেগুলো প্রত্যেকটা একটু একটু করে রাফ করে দেখা যে আমার এই মেথডে আমার মাথায় আসতেছে, এই মেথডে ম্যাথ করার মাধ্যমে দেখি আমার মিলার দিকে যাচ্ছে কিনা। যদি দেখি মিলার দিকে যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আমাকে অন্য মেথড ফলো করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কয়টা মেথড আমাদের মাথায় আসে সে কয়টা মেথড একটু রাফ করে নিতে হবে আগে থেকে ফাইনালি করার আগে। এবং মাস্টার টিপস যেটা সেটা হচ্ছে যে টাইপগুলো পড়ানো হবে সেই টাইপগুলোকে চিনে রাখতে হবে এবং মেমোরাইজ করতে হবে। অর্থাৎ তুমি যত বেশি আলটিমেটলি টাইপ করবা, অর্থাৎ আমাদের যে জয়কলি যে বইগুলো রয়েছে কিংবা যেখানে টাইপ ভিত্তিক ইন্টিগ্রেশন করানো রয়েছে সেগুলোতে দেখবা যে ইন্টিগ্রেশনের টাইপ এরকম অলমোস্ট 30টা টাইপ দেওয়া আছে বা 40টা টাইপ দেওয়া আছে। তাহলে এই টাইপগুলো যদি তুমি আলাদা আলাদাভাবে মনে রাখো বা কোনোভাবে একটু যদি মেমোরাইজ করতে পারো তাহলে তুমি ইন্টিগ্রেশনের বস হয়ে যাবে। অর্থাৎ ইন্টিগ্রেশনটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আলটিমেটলি তোমাকে টাইপ চিনতে হবে, অর্থাৎ এই টাইপের ম্যাথটা আমি এই প্রসিডিওরে বা এই ফরম্যাটে আগাবো। তুমি কিন্তু ইন্টিগ্রেশনের বেসিক অবশ্যই তোমাকে ভালো থাকতে হবে, সেই বেসিকগুলো তো অলরেডি আমরা আলোচনা করতেছি এই মুহূর্তে এবং সামনেও করবো। বাট বেসিক জানার পাশাপাশি তোমাকে টাইপ চিনতে হবে, কারণ তোমার কাছে কিন্তু এনাফ টাইম থাকবে না পরীক্ষার খাতায় বা অ্যাডমিশনের সময় যে তুমি একটু ভেবে চিনতে অনেক ভাবার পরে তুমি একটা ম্যাথ আবিষ্কার করলে এক প্রসিডিউরে, সেই প্রসিডিউরে তুমি করবা এমন কিন্তু টাইম পাবা না তুমি। সেই জন্য তোমার যদি টাইপগুলো জানা থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু তুমি অতি তাড়াতাড়ি ম্যাথগুলোকে সলভ করতে পারবা। সো এই ব্যাপারটা তোমার অবশ্যই মাথায় রাখবা। এবং পরবর্তীতে যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তুমি ইন্টিগ্রেশন এবং জৈব যৌগ এই দুইটা টপিক হচ্ছে আমাদের ক্যালকুলাস এবং জৈব যৌগ কেমিস্ট্রিতে, এগুলো হচ্ছে যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার হচ্ছে দেখবা তুমি আগে যতটুকু ইমপ্রুভ করছো তুমি যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে তোমার ইমপ্রুভমেন্ট আরো বেশি বাড়বে। আবার তুমি এক মাস 2 মাস যদি গ্যাপ রাখো তাহলে দেখবে তুমি আবার সেই নিয়মগুলো ভুলে যাচ্ছ বা তোমার যে ইমপ্রুভমেন্টটা হচ্ছিল সেই ইমপ্রুভমেন্টটা আবার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না, তোমার সময় থাকবে না। সো তোমাকে আবার প্র্যাকটিস গুলো থেকে শুরু করতে হবে। সো এই জন্য তোমাকে প্রতিনিয়ত এই জিনিসগুলোকে তোমাকে অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে চর্চার মাধ্যমে এগুলোকে হচ্ছে তোমার ভিতরে তাজা রাখতে হবে আর কি। সো এবার চলো আমরা আমাদের ইন্টিগ্রেশনের ওয়ার্ল্ডে প্রবেশ করি। প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশনের ল নিয়ে আমরা আলোচনা করবো, যে লস অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের ল গুলো খুবই সহজ, কারণ তোমার সবাই ডিফারেন্সিয়েশনের যেহেতু ল জানো, ডিফারেন্সিয়েশনের ল গুলোর উল্টোটাই হচ্ছে কি ইন্টিগ্রেশনের ল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার n এরকম একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেতাম হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে যদি হচ্ছে আমরা ইন্টিগ্রেট করি, অর্থাৎ x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের যে ফাংশনটা হবে সেটা যে আমাদের উত্তরটা হবে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। অর্থাৎ যে x এর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হোক নেগেটিভ হোক পজিটিভ যাই হোক না কেন তোমার ওই পাওয়ারটার সাথে তোমাকে এক যোগ করে উপরে লিখতে হবে এবং সেই পাওয়ারটাই আমাকে নিচে লিখতে হবে, এবং প্লাস সি অ্যাজ অলওয়েজ তোমাকে হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালের সাথে অবশ্যই এটা প্লাস সি যোগ করতে হবে। এটা হচ্ছে কথা। তবে এখানে একটা জিনিস প্রযোজ্য, সেখানে এই যে এই উপরে যে পাওয়ারটা সেই পাওয়ারটা কোনোভাবেই কি হতে পারবে না, পাওয়ারটা কোনোভাবেই -1 হতে পারবে না। অর্থাৎ যদি তোমার পাওয়ারটা যদি -1 হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমরা একটু দেখি। এখানে যদি পাওয়ারটা যদি -1 হয় তাহলে সেক্ষেত্রে হবে কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 dx, অর্থাৎ সেক্ষেত্রে হবে হচ্ছে
ইন্টিগ্রেশন অফ 1/x dx। তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসটা হচ্ছে কি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ডিরেক্ট এটাকে লিখি হচ্ছে আমরা ln x, অর্থাৎ আমাদের এইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে আমাদের ln x। এটা বাদে x এর যে কোনো পাওয়ারের জন্য তুমি কি করবা, x এর যে কোনো পাওয়ারের জন্য তুমি পাওয়ার উপরে যোগ করে 1 লিখবা এবং নিচে যোগ করে 1 লিখবা। এটা হচ্ছে আমাদের প্রসিডিউর। এর পরবর্তীতে আমরা আরেকটা সূত্র দেখি, যেখানে বলা হলো যদি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি e⁻mx, তাহলে সেক্ষেত্রে ছিল m-টা সামনে চলে আসে এবং e⁻mx হয়। এবং যদি আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে সেক্ষেত্রে এই m-টা 1/, আকারে চলে আসে, অর্থাৎ 1/m e⁻mx + c হয়। এবং পরবর্তী যদি আমরা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারে বলতেছে যদি হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন না, এটা হচ্ছে যে সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন যদি হয় তাহলে সেক্ষেত্রে a⁻x যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে a⁻x ln a হয়। এবং সেক্ষেত্রে এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে আসবে হচ্ছে a⁻x / ln a, অর্থাৎ যেটা তোমার হচ্ছে এখানে ln a গুণাকারে ছিল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা কি হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ln a ভাগ হয়ে যাবে। এবং অ্যাজ অলওয়েজ এখানে c থাকবে একটা। পরবর্তীতে আমরা যদি দেখি ln x টাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনে দেখেছিলাম ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। ঠিক তেমনি আমরা বলতে পারি যদি আমরা 1/x যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে 1/x যদি ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা আমরা কি পাবো, ln x পাবো। কারণ আমরা জানি যে ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স অফ ইন্টিগ্রেশন, অর ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন। তার মানে যেহেতু আমরা ln x কে ডিফারেন্সিয়েশন করে 1/x পেয়েছি, তাহলে অবশ্যই আমি যদি ইন্টিগ্রেশন অফ 1/x করি তাহলে অবশ্যই আমরা কি পাইতে হবে, আমাদেরকে ln x পাইতে হবে। তাহলে সেই সূত্রের মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করলাম। এবং এই যে এখানে আমি যে জিনিসটা বললাম যে x এর পাওয়ার যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র ফলো করবো না, আমরা করবো হচ্ছে কোনটা ফলো করবো, আমরা হচ্ছে এই সূত্র ফলো করবো। ওকে, তাহলে আমরা 5 নম্বর সূত্রে চলে যাচ্ছি। যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইনকেও যদি করতাম তাহলে সেক্ষেত্রে হতো হচ্ছে cos x, এবং যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি cos কে তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে sin x। আবার যদি হচ্ছে আমরা cos কে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা -sin x পাইতাম। এবং যদি আমরা sin x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে -cos x + c অ্যাজ অলওয়েজ। পরবর্তীতে যদি আমি tan x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে sec² x। ঠিক অনুরূপভাবে আমি যদি sec² কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে tan x। আবার যদি হচ্ছে আমরা cot x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পেতাম হচ্ছে -cosec² x। তাহলে সেক্ষেত্রে আমি যদি আবার cosec² x কে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -cot x। এখন তোমাদের মনে অনেকটি প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া tan x কে ডিফারেন্সিয়েশন যেমন করলাম, ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা sec² x পেলাম, সেই sec² x কে আবার যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা tan x পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x কত, ইন্টিগ্রেশন অফ tan x dx কত? অথবা আমি এক্ষেত্রে যদি চিন্তা করি যে ইন্টিগ্রেশন অফ cosec x dx কত? আসলে এই জিনিসটা একদম সাধারণ নিয়ম, এটা কোনো সূত্র নাই, বা সাধারণ নিয়মে ইন্টিগ্রেশন অফ cosec সূত্র কোনো নাই। এটাকে একটা বিশেষ ফর্মুলার মাধ্যমে বের করতে হয়। সেটা হচ্ছে যে এটা নিয়ে আমরা ডিসকাস করবো যে এখানে ইন্টিগ্রেশনের পরে 1 * tan x ধরতে হয়, এবং পরবর্তীতে ওই লিয়াট ফর্মুলার মাধ্যমে আমরা দেখবো এই ম্যাথগুলো আমরা হচ্ছে আমাদের 10.3 এর দিকে আমরা দেখবো। এগুলো তখনই আলোচনা করা হবে। আপাতত আমরা সূত্রের ভিতরে থাকি, সহজ যে সূত্রগুলো যেগুলো আমাদের প্রতি ম্যাথে আমরা ইউজ করতে হবে সেগুলো আমরা দেখবো এখন। তাহলে যদি আমরা sec x কে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আমরা পেতাম হচ্ছে sec x tan x, এবং তাহলে যদি sec x tan x কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো হচ্ছে sec x। তাহলে অনুরূপভাবে এখানেও কিন্তু ইন্টিগ্রেশন অফ sec x টাকে আমরা জানি না, ইন্টিগ্রেশন অফ sec x এর মান কত সেটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। পরবর্তী লেকচারে কোনো একটা ভিডিওতে আমরা অবশ্যই বের করবো এটার মান। 10 নম্বরে যদি আমরা দেখি, 10 নম্বরে বলা আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec x যদি আমরা করি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে -cosec x cot x। এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -cosec x + c। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রগুলোই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা আমাদের পরবর্তীতে আমাদের যে নেক্সট ভিডিও, সেই নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা 10.1 যেটাকে হচ্ছে একদম সাধারণ ইন্টিগ্রেশন যেগুলোতে আমরা করি একদম সূত্র বসাতে যেগুলো হয়ে যায়, সে সকল ম্যাথগুলো সলভ করার মাধ্যমে আমরা 10.1 শেষ করব, এবং পরবর্তীতে আমরা 10.2 এর থিওরি শেষ শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।